স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের পতনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি এবং ২০টি সেক্টরের মধ্যে মাত্র ২টি সেক্টরের পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে এবং সেক্টর দুটি হলো মিউচুয়াল ফান্ড সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। এবং টেক্সটাইল সেক্টরের সেই ধারাবাহিকতার উপর ভর করে আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে এই সেক্টরটি সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে মোট লেনদেনের ১৬.৪০% লেনদেন করেছে এই সেক্টরটি। টাকার অঙ্কে ৬৪ কোটি টাকার কিছুটা বেশি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ১৪.২৬% লেনদেন করেছে মোট লেনদেনের। ৫৫ কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং পরবর্তীতে ফুড সেক্টর রয়েছে। এই সেক্টরটি লেনদেন করেছে মোট লেনদেনের ১২.৪২%, যা টাকার অঙ্কে প্রায় ৫০ কোটি টাকার মতো। তো সূচকের পতনের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। চলুন আমরা ইন্ডেক্সগুলো একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে ডিএসসির প্রধান সূচকটি কমেছে ৩০ পয়েন্টের মতো, ৪,৯৩২ পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তার মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেন শেষ করেছে। আজকে আমরা একটু দেখে নিই যে দর হারিয়েছে ২৫৫টি প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে ৭৯টি প্রতিষ্ঠানের এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি এবং সারাদিন জুড়ে লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি ৪২০ কোটি টাকার কিছুটা বেশি, হয়তো ৪৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি টাকা, সেখানে কিছুটা কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মঈন উদ্দিনের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ পলি, আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, বাজারে বেশ কয়েকদিন হচ্ছে সূচকের উত্থান ছিল এবং টার্নওভারও কিছুটা হলেও গতি ছিল, কিন্তু যদিও আজকে টার্নওভার খুব বেশি চেঞ্জ হয়নি, কিন্তু এই যে বাজার আসলে কোন দিকে যাচ্ছে? আপনি তো জেনে থাকবেন গত বেশ কিছুদিন যাবত নির্বাচনের এই তথ্যগুলা নানানভাবে ইন্টারপ্রেট হচ্ছে আমাদের, যেগুলা মার্কেটে আমাদের নেগেটিভ পজিটিভ দুইটা ইম্প্যাক্ট হচ্ছে। তো যারা ইনভেস্টর ছিলেন আমাদের মার্কেটে, বড় ইনভেস্টর, ইনস্টিটিউশন ইনভেস্টর, সব সব শ্রেণী ইনভেস্টররাই কিন্তু সাইডলাইনে আছে, খুব বেশি ইনভেস্টমেন্টে আগিয়ে আসতেছে না, যেটার ইম্প্যাক্ট আপনারা লেনদেনে দেখতে পাচ্ছেন। লেনদেনের গতি খুবই মন্থর। নর্মালি লেনদেন দিয়ে আমরা বাজারকে বিবেচনা করার চেষ্টা করি, যেখানে যদি লেনদেন বেশি হয় তাহলে আমরা ধরে নিই পার্টিসিপেশন অনেক বেশি। তো এই জায়গাটা একটু অ্যাটেনশন পেয়েছে মার্কেট, যে কারণে আপনার বাজারের গতি কিছুটা মন্থর বলে আমাদের মনে হচ্ছে আর কি। তো নির্বাচনের আপনার ডেট ডিক্লেয়ার করা হয়েছে, সো কিছু ইনসিডেন্ট আমাদের নির্বাচনকে ঘিরে যদিও হয়েছে, তারপরেও আমি মনে করি যে নির্বাচনটা আমাদেরকে একটা ইতিবাচক পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে আমার ধারণা, যেটা সার্বিকভাবে ইনভেস্টররা একটা স্বস্তির জায়গায় থাকবেন যে একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে তাদের একটা প্ল্যানিং থাকবে, লং টার্ম প্ল্যানিং থাকবে। এই সরকার যারা এখন এই মুহূর্তে আছেন, সো তারা তো খুব শর্ট টাইমের জন্যই আসছেন, তারা নির্বাচনটা হয়ে গেলে নিশ্চয়ই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবেন, তারপর নির্বাচিত সরকার ওনাদের প্ল্যান অনুযায়ী আগাবে এবং সেটা পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী ভালো করার কিছু ইনিশিয়েটিভ তারা নিশ্চয়ই নেবেন এবং এটাতে আমাদের ইনভেস্টরও উপকৃত হবে, ইনভেস্টরটা আশ্বস্ত হবে। এটা তো গেল আসলে আমাদের প্রত্যাশা এবং বাজার সংশ্লিষ্ট যারা আছেন, এই বাজারের সাথে যারা জড়িত আছেন, সকলেরই প্রত্যাশা যে এমন বাজারই সবাই প্রত্যাশা করছেন। তো সবাই কিন্তু আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের পরে বা তফসিল ঘোষণার পরে হয়তো একটা ভালো একটা দিক দেখতে পাবো সবাই ভাবছিল, কিন্তু তফসিল ঘোষণার পরে এই যে আজকে প্রথম কার্যদিবসে দেখতে পাচ্ছি যে বাজারের সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। তো এটা কিসের ইঙ্গিত? দেখেন, সূচকের পতন খুব বেশি পতন হয়েছে, পতন যে হয়েছে একদম অস্বাভাবিক পতন হয়েছে তা না। সূচকের উত্থান এবং পতন এটা কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং আপনি যেটা প্রথমেই বললেন, আপনার স্ট্যাটিস্টিক্স দেখলাম আজকে আর লাস্ট দিনের ট্রানজাকশনের মধ্যে খুব বেশি তফাৎ নেই, ৪৬৩ আর ৪৫৭ কোটি টাকা, ৬ কোটি টাকার ডিফারেন্স। সো আমার ধারণা নির্বাচনের দিকে আস্তে আস্তে আমরা যদি এগোতে থাকি তো এটা মার্কেট একটা পজিটিভ মেসেজ পাবে, যেটা আমি আপনাকে কিছু
কিছুক্ষণ আগেও বললাম যে সবাই আশ্বস্ত হতে চায় যে এখানে বারে বারে পরিবর্তন হবে না, পলিসির চেঞ্জ আসবে না। হ্যাঁ, সরকারের পরিবর্তনের সাথে সাথে অনেক সময় দেখা যায় আমাদের পলিসি মেকার বা যারা আমাদের রেগুলেটর থাকে তাদের টপ টায়ারেও কিছু চেঞ্জেস আসে, তো যেগুলো আমাদের বাজারকে কখনো বাজারে ইনভেস্টররা এগুলোকে নেগেটিভ হিসেবে নেয়। তো যেহেতু ইনভেস্টররা সাইড লাইনে আছে, আমার ধারণা কিছুটা যদি আশ্বস্ত তারা হন, তাহলে বাজারে ইনভেস্টমেন্ট আসবেন, বাজারের টার্নওভারও বাড়বেন, এবং বাজারে একটা পজিটিভ ট্রেন্ডও আমরা দেখতে পাবো। জি, আসবো একটু অন্য প্রসঙ্গে। আসলে 2024 সালের 29 এপ্রিল জারি করা একটি গেজেটে যেখানে প্রকাশিত ছিল যে 2025 সালের 29 এপ্রিলের মধ্যে যে অন্তত প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে স্বতন্ত্র নারী পরিচালক থাকতে হবে, এটা বাধ্যতামূলক করেছিল। সেখানে আমি যদি একটু বলি যে এখনো পর্যন্ত নারী পরিচালক আছে 62% কোম্পানিতে। আমি একটু এই রেশিওটা আপনাকে বলছি যে 360টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে মাত্র 138টি প্রতিষ্ঠানে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে, এবং কমিশন এটার জন্য গত কার্যদিবসের সময় বাড়িয়ে দিয়েছে, যেটা হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। এ ব্যাপারে একটা কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। তো এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই এই পদক্ষেপটা আমি মনে করি খুবই ভেরি পজিটিভ। নারীদেরও আসলে আপনার পার্টিসিপেশন দরকার আছে। So, অনেক নারীরা আছেন যারা আসলে অনেক ভ্যালু অ্যাড করতে পারেন। হ্যাঁ, সো আমাদের ইউজুয়ালি আমাদের সমাজে যেটা দেখতে পাই আমরা, বা ইনস্টিটিউশন গুলোতে নারীদের পার্টিসিপেশন খুবই কম। তো এই আইনের মাধ্যমে আইনটা যদি ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে আমার ধারণা অনেক নারীরা আছেন যারা আসলে ভ্যালু অ্যাড করতে পারেন, যারা সুযোগের অভাবে এই এই পজিশন গুলোতে আসতে পারছেন না, হ্যাঁ, বা সুযোগ বা বিভিন্ন পরিস্থিতির কারণে। তো এই আইনটা আমাদেরকে সহযোগিতা করবে যে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তো আমি মনে করি যে প্রত্যেকটা ইনস্টিটিউশনের, প্রত্যেকটা কোম্পানির এটা এই এই আইনটা পরিপালন করা উচিত, এবং অনেক নারী এক্সপার্ট আছে যারা বোর্ডে আসলে তারা অনেক ভ্যালু অ্যাড করতে পারবেন। আপনি জেনে থাকবেন আমাদেরও একটা লিস্টেড কোম্পানি আছে, সো আমরাও ওই বোর্ডে একজন স্বতন্ত্র নারী পরিচালক অ্যাড করেছি। সো সবাইকে আসলে এগিয়ে এগিয়ে আসা উচিত, যাতে নারীরাও পার্টিসিপেট করতে পারে, এবং এই এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আমাদের রেগুলেটরদের। আমি একটি পত্রিকার বরাত দিয়ে বলছি যে আসলে সেই পত্রিকায় প্রকাশিত সেই প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে যে গুড গভর্নেন্সের ক্ষেত্রে হচ্ছে নারী পরিচালক নিয়োগটা বাধ্যতামূলক করা উচিত, সেক্ষেত্রে গুড গভর্নেন্সটা কার্যকর হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেক প্রতিষ্ঠানে এখনও নিয়ম মেনে কোম্পানির সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়নি, এমনকি অনেক প্রতিষ্ঠানে সিওএফকে সেক্রেটারি হিসেবে দেখানো হয়েছে সম্পূর্ণভাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আসলে কাদের দেখা উচিত? এটা রেগুলেটরই দেখতে হবে। আমাদের যারা রেগুলেটর আছে, প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জ, ওনারাও দেখতে পারেন। আর আমাদের যারা সুপার রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ওনাদেরও এগুলো দেখা উচিত। বিকজ অনেক কোম্পানিগুলো আছে যারা ধরেন একই লোক দিয়ে আইদার কোম্পানি সেক্রেটারিও করছেন, একই লোক আবার কোম্পানির সিএফও, এরকম অনেক অনেক উদাহরণ আছে। সো আমাদের মনে হয় যে আমরা আরেকটু প্রফেশনাল হওয়া উচিত। কোম্পানিগুলা এই কোম্পানি সেক্রেটারি নিয়োগের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ নিয়ম নীতি পরিপালন করা উচিত, এবং ভালো কোম্পানি সেক্রেটারি নেওয়া উচিত। সো তাতে শুধুমাত্র গুড গভর্নেন্স ইমপ্লিমেন্ট হবে না, তাদের অর্গানাইজেশনে অনেক অনেক স্ট্রাকচার্ড হবে এবং বেনিফিট পাবেন তারা। সো আমার মনে হয় যে এটা গুড গভর্নেন্সের জন্য এটা ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, এবং সবার এটা মেনে চলা উচিত। জি, আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে আসলে যে নতুন আমানত সংগ্রহে বাজার, মানে সর্বোচ্চ যে 5টি ব্যাংক আছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে আপনি জানেন ইতিমধ্যে, এবং তারা 3% বর্ধিত মানে বেশি সুদ দিয়ে তারা হচ্ছে এটা আমানত সংগ্রহের বিষয়ে আপনারা চিন্তা করছেন, এবং আপনার কি মনে হচ্ছে যে যে বেশি সুদ দিয়ে আমানত সংগ্রহের যে চিন্তা তাদের, তাতে করে আমানতকারীদের আস্থা ফিরবে এই ব্যাংকের প্রতি? ইন এ নাটশেল যদি বলেন, আমি মনে করি না যে 3% বর্ধিত ইন্টারেস্ট দিয়ে আমানত সংগ্রহ করে যারা আমানত দিবেন তাদের আস্থা অর্জন করা এটা কোনোভাবেই সম্ভব না। আস্থা অর্জন করতে হবে পারফরমেন্সে। আপনি যখন পরিচালনা শুরু করবেন, নতুন যে সম্মিলিত ইসলামী ব্যাংক যেটার কথা আপনি বলছেন,
তো এটা কিভাবে আপনি চালাচ্ছেন, কোন গাইডলাইন, কি পলিসি, এগুলো এই সমস্ত বিষয় গুলা কনসিডার করেই কিন্তু আমানতকারীদের আস্থা তো আর প্রথম দিনে আপনার উপর আসবে, এই 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 নতুন ব্যাংকটার উপর আসবে না। তো ধীরে ধীরে আপনার পারফরমেন্স যদি বেটার হয় তাহলে ডেফিনেটলি আমানতকারীদের আস্থা ফিরে আসবে। কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে, আমানত সংগ্রহের রেট বাড়িয়ে দিয়ে যদি আপনি আস্থা আনার চেষ্টা করেন, সো এটা আমার মনে হয় না খুব কার্যকরী পদক্ষেপ না, হবে। এটা বেসিক্যালি তারল্য সংকটটা হচ্ছে কমানোর জন্য এই চিন্তা করা হয়েছে, যারা আমানতকারী যাদের 2 লাখ টাকার নিচে আছে তাদের আমানতটা আগে ফেরত দেওয়ার জন্য। আচ্ছা, এখন এখন বিষয়টা যেটা আপনি বলছেন যে তারল্য সংকট, তো এখন তারল্য সংকট কাটার দিকে যদি আরেকটা সংকট আপনি তৈরি করেন, সেটা তো আসলে খুব বেশি পজিটিভ হবে বলে মনে হয় না। কারণ আপনি যদি আমানত সংগ্রহী করেন 13-14%, তাহলে আপনি এটা লেন্ডিং করবেন কোন রেটে? সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই আমানতটা নিয়ে তো আপনি আবার লেন্ডিং করবেন, অথবা যারা ডিপোজিটরের টাকা আছে, স্মল যারা ডিপোজিটর আছে তাদের টাকা লিকুইড করবে, কিন্তু ব্যাংকটা তো চালাতে হবে, তাই না? জি, আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। একদম খুব শর্টলি জানতে চাইবো যে এই বাজারটা কি আসলে বিনিয়োগ উপযোগী, এখন যে বাজার দেখছেন? আমি মনে করি অবশ্যই বিনিয়োগ উপযোগী। অনেক শেয়ার আছে যেগুলা ভালো ডিভিডেন্ড দেয়, যেগুলাতে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। সার্বিক পরিস্থিতি, প্রেক্ষাপট বিবেচনার কারণেই আসলে মার্কেটটা কিন্তু এই সিচুয়েশনে আছে। আদারওয়াইজ আমাদের মার্কেট যেই লেভেলে আছে, পি এখন আপনি দেখেন 10-এর নিচে চলে আসছে মার্কেট পি। অনেক শেয়ারের পি অনেক নিচে চলে আসছে, আন্ডার ভ্যালুড হয়ে আছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে যদি এই মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আমি মনে করি যে ইটস এ গুড মার্কেট টু ইনভেস্ট এই মুহূর্তের জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মঈনুদ্দিনের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।